বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনার মহামারীর দুর্যোগের সময় তোমরা বাসায় বসে আছো, কারণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বাসায় বসে যাতে তোমরা পাঠদানে অংশগ্রহণ করতে পারো, তার জন্য এই ক্ষুদ্র চেষ্টা আমাদের। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে যাও। আমি তোমাদেরকে আজকে রসায়নের ৩য় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে অঙ্কগুলো শেখাবো এবং তোমাদের দেখাবো কিভাবে বিভিন্ন পদ্ধতিতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। তো শিক্ষার্থীরা, আসো, খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে চলে আসো। আমরা তোমাদেরকে দেখাই কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। তো আমি আপেক্ষিক পারমাণবিক ভরের একটি সূত্র লিখছি। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মোলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন বা আইসোটোপের ভরের 1/12 অংশ। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা, সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে প্রথমে মৌলের একটি পরমাণুর ভর সম্পর্কে জানতে হবে এবং কার্বন বা আইসোটোপের ভরের 1/12 অংশ এটা আমাদের জানতে হবে। তো কার্বন 12, আইসোটোপ ভরের 1/12 অংশের মান কিন্তু ফিক্সড। এই ফিক্সড মানটা তোমরা মনে রাখতে পারো। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এর মানটা কিন্তু ফিক্সড 1.67 গুণ 10⁻²৪। যদি তোমরা এই মানটা মনে না রাখতে পারো, তাহলে আরো একটা পদ্ধতি আছে। তোমরা হয়তো জানো যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 গুণ 10⁻23। এটাকে যদি আমরা ভাগ করি, তো আমাদের কার্বন বা আইসোটোপের ভরের 1/12 অংশ চলে আসতে পারে 1.66। তাহলে আমাদের মানটা চলে আসছে 1.66। যদি আমাদের মনে না থাকে, তাহলে আমরা এভাবে বের করে নিতে পারি। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ সমান 1.66 গুণ 10⁻24 গ্রাম। তো ব্যাপারটা ছিল এই যে আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে। আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান 1.66 গুণ 10⁻24 গ্রাম। আর যদি আমরা মনে না রাখতে পারি, তাহলে আমরা কি করতে পারি? হাইড্রোজেনের ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে নিয়ে আমরা এই মানটা বের করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে নিশ্চয়ই লিখে নিচ্ছ। তো আমি এবার তোমাদের অঙ্কে চলে যাব। আমি একটা অঙ্ক তৈরি করি যে ক্লোরিনের একটি পরমাণুর ভর, ক্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 গুণ 10⁻23 গ্রাম হলে এর
আপেক্ষিক পারমাণবিক ভর কত? যদি আমাদের প্রশ্নে এটা থাকে, সাধারণত ক অপশনে অঙ্কগুলো আসে যে ক্লোরিনের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো প্রথমে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তো আমাদের যেহেতু মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে 3.16 গুণ 10⁻⁻23, আর আমরা আগে বলেছি যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান ফিক্স 1.66 গুণ 10⁻⁻24। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই। কেন একক নেই? কারণ আমরা যে মৌলটির একটা ভর পেয়েছি সেই ভরটা ছিল কি গ্রাম, আর আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ এটাও নিয়েছি, এটাও ছিল কি গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কেটে গেল। তাহলে কি আপেক্ষিক পারমাণবিক ভরের কি কোনো একক আছে? না। এটা কিন্তু তোমাদের অপশনে আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই। কেন? তখন আমরা লিখতে পারি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র দিয়ে আমরা বলতে পারি যেটা দুটো ভরের অনুপাত, ভর একটা ভর, দুটো ভরের অনুপাত। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত। যেহেতু দুটো ভরের অনুপাত, তাহলে ভরের একক কেটে গেল। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তাহলে দেখো এখন এটা কত আসছে, 3.16 23 ভাগ 1.66 19.036 19.036। এটাই কিন্তু আর গ্রাম আসলো না, কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একটা নিয়ম হয়তো বুঝতে পারছো। তো এই নিয়মে তোমরা বাসায়, আমি একটা বাসার কাজ দিয়ে দিচ্ছি যে এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর, এটা তোমরা হোমওয়ার্কে করবে। অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর -23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো তোমরা এটা বাসায় করে ফেলবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবে। আশা করি পরবর্তী ক্লাসে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এটা গেল আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা নিয়ম। এখন আমরা আরেকটা নিয়মে আসবো। এখন যদি এরকম থাকে যে উদ্দীপক মতো যে এরকম যদি একটা উদ্দীপক দেওয়া থাকে যে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে বা ডায়াগ্রাম চিত্র দেওয়া আছে, সেখান থেকে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে
আগে আমাদের মৌলটাকে চিহ্নিত করে নিতে হবে। তাহলে এটা আমরা লাভ অংশেও করতে পারি। লাভ অংশে আমরা দেখে নিতে পারি মৌলটি কি। মৌলটি হলো দেখো 2 4 6 8 8 পারমাণবিক সংখ্যার মৌলটি হলো অক্সিজেন। তাহলে মৌলটি কি? মৌলটি হলো অক্সিজেন। এটা আমি রাতে দেখালাম। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 16 8 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 এবং ভর সংখ্যা হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা হলো 8। এখন আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আসতে হবে যে মৌলটির একটি পরমাণুর ভর। তাহলে আমরা সমাধানে দেখি মৌলের একটি পরমাণুর ভর সমান, এখানে মৌলটিতে প্রোটন সংখ্যা আছে কয়টি? 8টি। 8 গুণ প্রোটনের ভর যোগ নিউটন সংখ্যা 16 থেকে 8 বাদ দিলে আসে নিউটন সংখ্যা, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আসে নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 গুণ নিউট্রন সংখ্যা। তাহলে 8 গুণ প্রোটনের ভর, তোমরা কি জানো প্রোটনের ভর কত? 1.673 গুণ 10 টু দি পাওয়ার -24 যোগ 8 গুণ 1.675 গুণ 10 টু দি পাওয়ার -24। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে বের করো, মৌলের একটি পরমাণুর ভর বেরিয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মৌলের একটি পরমাণুর ভর বের করে নিব। মৌলের একটি পরমাণুর ভর বের করার পরে আমরা সূত্রটা জানি। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে আমরা মৌলের একটি পরমাণুর ভর পেয়ে গেছি 78 গুণ 10 টু দি পাওয়ার -8 ভাগ 1.66 গুণ 10 টু দি পাওয়ার -24। তাহলে যদি আমাদের শুধুমাত্র মৌলটা দিয়ে দেয়, অর্থাৎ এরকম কিছু দিয়ে দেয় বা মৌলটা দিয়ে দিল, তখন আমরা মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করতে পারবো? যে মৌলের প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর এবং নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর, এখানে ছিল নিউটনের ভর। প্রোটনের ভর এবং নিউটনের ভর আপনাদের মনে রাখতে হবে। দেখো দুটো ভরই একই রকম, 1.673 আর 1.675। তাহলে যদি আমাদের এভাবে ডায়াগ্রাম চিত্র থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা একটু রাত অংশটা করে নেব, যা তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। যদি আমাদের
আমি আরেকটা দিয়ে দিলাম। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? তা আমি তোমাদের সাথে এটা করব, তোমরা চেষ্টা করো আমার সাথে যে মৌলটি কি শনাক্ত করো, চেষ্টা করো, তারপরে দেখি পারো কিনা। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সবার আগে যাচাই করো যে মৌলটি কি, মৌলটি কে, কোন মৌল। গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 পারমাণবিক সংখ্যার একটি মৌল। তো 11 পারমাণবিক সংখ্যার মৌলটি হয়তো তোমরা চিনতে পারছো। 11 পারমাণবিক সংখ্যার মৌল হলো সোডিয়াম, এবং সোডিয়ামের ভর কত? 23 11। তোমাদের আমি আগেই বলেছিলাম যে তোমরা বাসায় মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করবে। বাসায় বসে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করবে। এক্ষেত্রে সমাধানে আমাদের একই রকম সমাধান। মৌলের একটি পরমাণুর ভর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে 11 গুণ প্রোটনের ভর যোগ 23 থেকে 11 বাদ দিলে নিউটন আসে, তাহলে 12 গুণ নিউট্রনের ভর। 11 গুণ 1.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24 যোগ 12 গুণ 1.675 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24। তাহলে আমরা মৌলের একটি পরমাণুর ভর পেয়ে গেলাম। এখন আমরা মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। তাহলে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আমি আর বসালাম না, 3.8503 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 23 ভাগ হচ্ছে 1.66 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24। তাহলে ডায়াগ্রাম চিত্র থাকলে আশা করি তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে। তো তোমাদের আমি এই নিয়মের আর একটা বাসায় কাজ দিব। এই নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখে নাও এবং খাতায় তুলে নাও। তোমাদের বাসার কাজ দিব আমি। এটা তোমাদের বাসার কাজ। বাসার কাজটা খাতায় তুলে নাও। যে ডায়াগ্রাম চিত্রটা আছে, এই মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত, তোমরা এটা খাতায় তুলে নিতে পারো। এরপরে আসি আমরা আরো আরেকটা নিয়মে। নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো বাসার কাজটি, এটি তোমরা বাসায় করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে মেসেজ করবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করব। আরেকটা পদ্ধতি আমরা দেখাই যে এই পদ্ধতিতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় কিভাবে। প্রশ্নটা এরকম, প্রকৃতিতে ক্লোরিনের দুটি
আইসোটোপ বিদ্যমান ক্লোরিন 35, ক্লোরিন 37। এদের প্রাপ্যতা শতকরা পরিমাণ 75% ও 25% হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখব। এই নিয়মটা খুবই সহজ। আমরা দেখি এটা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। সমাধান: আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা যদি সহজে করি তাহলে দাঁড়ায় P গুণ M যোগ Q গুণ N বাই হচ্ছে 100। এখন তোমরা খেয়াল করো P হলো প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে প্রথম কোণটি 35, তাহলে 35 এর হচ্ছে কত শতকরা পরিমাণ কত 75% যোগ Q হলো 37 গুণ এর হচ্ছে কত 25% ভাগ হলো 100। এই নিয়মটা সবচেয়ে সহজ একটা নিয়ম এবং সহজে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তোমরা খাতায় তুলে নাও এবং ভালোভাবে নিয়মটা একবার দেখো। আমি এই নিয়মে তোমাদের বাসায় কিন্তু আরেকটা কাজ দিব। তো এই নিয়মের বাসার কাজটা তোমরা নিয়ে নাও। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ বিদ্যমান। কপার 63, কপার 65। প্রাপ্যতার শতকরা পরিমাণ এত হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা তোমরা বাসা থেকে করবে, কারণ এই নিয়মটা তোমাদের আমি এইমাত্র শিখিয়ে দিলাম। এরপরেও আরেকটা নিয়ম আছে যেটা শতকরা পরিমাণ থাকবে না। আমরা সেই নিয়মটা একটু দেখি। আরেকটা নিয়ম আমরা দেখি। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ বিদ্যমান, কপার 63 এবং কপার 65 এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে। আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 হলে প্রাপ্যতা শতকরা পরিমাণ নির্ণয় করো। প্রাপ্যতা শতকরা পরিমাণ নির্ণয় করো। যদি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে প্রাপ্যতা শতকরা পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয় আর একটা নিয়ম। এই নিয়মটা আমরা দেখি, সমাধানে আসি। সমাধান: ধরি কপার 63 এর পরিমাণ সমান x%, কপার 65 এর পরিমাণ সমান 100 - x%। আমরা জানি কি, আমরা আপেক্ষিক পারমাণবিক
হর সমান 63 গুণ x যোগ 65 গুণ 100 মাইনাস x বাই হচ্ছে 100। তো আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের দেওয়া আছে 63.5 যোগ 63x প্লাস 65 মাইনাস 65x বাই 100। এবার আর গুণ করে দিই। তেষট্টি 50 100 সাথে গুণ করলাম 6500 বিয়োগ 63 2x। পরবর্তী অংশ আমরা এখানে দেখি 2x এর এপাশে নিয়ে আসলাম x এর মান গেল আমাদের কত 75। অতএব কপার 63 এর পরিমাণ সমান 75%, কপার 65 এর পরিমাণ সমান 100 বিয়োগ 75 সমান 25%। এটা आंसर। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপেক্ষিক পারমাণবিক ভরের যতগুলো নিয়ম ছিল সবগুলো দেখানোর মোটামুটি চেষ্টা করছি। আরো দু একটা নিয়ম আছে, তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো। এই করোনা দুর্যোগ মুহূর্তে তোমরা কেউ বাসায় বসে থাকবে না, বাসায় বসে অবশ্যই পড়ালেখার চেষ্টা করবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের পড়ালেখার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তাই বাসায় বসে থাকবে না, বাসায় বসে পড়ার অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে, যাতে তোমাদের পড়ালেখাটা এগিয়ে যায়। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, অবশ্যই ঘরে থাকো। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং বাড়ির বয়স্কদের প্রতি একটু বেশি খেয়াল রাখবে, তারা যাতে গণসমাবেশ যেখানে হয় সেখানে যেন না যায়, গণপরিবহন, বাজারঘাট এইসব জায়গা থেকে যারা যেন নিরাপদে থাকতে পারবে সেদিকে বেশি বেশি খেয়াল রাখবে। বয়স্ক মানুষরা সাধারণত করোনায় বেশি আক্রান্ত হচ্ছে, তাই তোমরা তাদের প্রতি, তোমার দাদা দাদি, বাবা মা, তাদের প্রতি বেশি খেয়াল রাখবে এবং নিজেরাও সচেতন থাকবে, পারিপার্শ্বিক সকলকেও সচেতন করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।